সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্য, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিনে স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না। এই কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতেই আপনি 11 তারিখে কি করলেন, ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন কিসের ভিত্তিতে, এই অর্ডারের ভিত্তিতে। অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিছে কত পার্সেন্ট লোক, 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন, না আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করবো তাই, মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তিনি তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানালে আর সমাধান পায় না, একই কাজ করতে 2006 সালে। এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই আমি তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। তা আপনি প্রতিধ্বনি আমরা যারা যাচ্ছে, এবং আরেকটা জিনিস বলি, সে জামাত ইসলাম বা ভাইদের পার্টি হোক আর যে পার্টি হোক, জুলাই সনদ না মেনে আমরা ইউরোপ না, পলিটিক্যাল যে কালচার আপনি তৈরি করবেন সবই তো জুলাই সনদের মধ্যে দেওয়া আছে। যে আপনি বললেন আপার কক্ষের কথা, আপার কক্ষ কেমন করে হবে, ধরে নেন ওনারা বললেন যারা মেজরিটি পাবে পার্লামেন্টে তারাই আপার কক্ষে মেজরিটি পাবে, তাহলে আর লাভ কি হলো? তাহলে এখানেও যা এটা হাঁ হবে, ওখানেও তাই হাঁ হবে। প্রথম একটা জিনিস হচ্ছে, আমার মতো গরিব দেশে আপনি আপার কক্ষ করতেছেন, তাহলে জুলাই সনদের ভিত্তিতে, এবং সেখানে মানুষের ম্যান্ডেট দিল। এবং আরো একটা জেনারেল জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি প্রথমে রেফারেন্ডাম দিচ্ছেন, তারপর তো 79 সালে কি দিচ্ছেন, 77 সালে রেফারেন্ডাম, 79 সালে পার্লামেন্ট ইলেকশন, এবং রেফারেন্ডামটাই পালন করলো পার্লামেন্ট, তখনও তিনি অ্যাবসলিউট মেজরিটি ছিলেন। তাহলে আপনি এখন আপনার প্রতিষ্ঠাতা যেটা দেখা দিল সেই পথে আপনি যেতে যাচ্ছেন না। শোনেন, আজকে যে অবস্থা বহির্বিশ্বের, আপনি জুলাই সনদ নিয়ে যে কোনো কিছু করলেই ভাই দেশে একটা ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবে। এবং এখন যে অর্থনৈতিক অবস্থা, আপনি আজকে হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না, রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না, ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকার্ডের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন, এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই না। আর ভাই যেটা বললো তো এটা একটা বিশাল অঙ্কের কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতিতে আগেই ছিল, তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন। আচ্ছা বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না, এরকম কথা না না। আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত 1.5 কোটি, তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা করবেন, বের করবেন? আর ভাই বললো শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, জাকাতের টাকা কিভাবে, এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি, জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে, রিটার্ন নিয়ে আসছে। আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চাননি, সম্প্রদায় কারক না তো, সম্প্রদান কারক কি এটা? জি ধন্যবাদ জনাব ফারুক হাসান। জুলাই সনদ বাস্তবায়ন এই বিষয়টা নিয়ে আমরা হয়তো 12 মাস সংসদ অধিবেশন শুরু হচ্ছে, সেখানে কিছুটা হয়তো আমরা উত্তর পাবো, বক্তব্য শুনবো, হয়তো সেই জন্য অপেক্ষা করি একটু। 12 মাস যে অধিবেশন হবে সেখানে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি 9 মার্চ খুলনা একটি অনুষ্ঠানে তিনি বলেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজ নিয়ে সংসদ অধিবেশন করলে চলবে না। তিনি মন্তব্য দ্রুত সংস্কার সভার আয়োজন করুন, নইলে 12 মার্চ সংসদ ভবনের সামনে যাবেন তারা। তাহলে আমরা 12 মার্চ কি দেখছি আসলে সামনে? ধন্যবাদ আপনাকে। তো 12 মার্চ যেহেতু প্রথম আমাদের জাতীয় সংসদের অধিবেশন, সুতরাং এই অধিবেশনকে কেন্দ্র করে ইতিমধ্যে অনেক আলোচনা, অনেক
ধরেন যে রাজনীতির মাঠে স্বাভাবিক। তো যারা ইতিমধ্যেই বিরোধী দলের ভূমিকায়, বিশেষ করে জামাত ইসলামী, এনসিপি, সুতরাং তারা তাদের মতো কর্মসূচি ঘোষণা করবে, কর্মসূচি আপনারা তো পালন জুলাই করবে। সনদের পক্ষে, আপনারা যাবেন? আমি বলছি আপনাকে, জি। এখন বিষয়টা হচ্ছে আমরা একটু সময় দিতে চাই, দেখতে চাই লাস্ট পয়েন্ট পর্যন্ত। হুম। যেটা এর আগেও আমি বললাম যে সরকারের যেহেতু প্রথম পার্লামেন্টের অধিবেশন আগামী 12 তারিখ, এই 12 তারিখে তারা আসলে কি করে, তাদের অ্যাটিটিউড কিরকম হয়, তারা আসলে কি করতে চায়, এটার উপরে ডিপেন্ড করবে। আমরা তো মানে এটা তো অতীতেও বলে আসছি আমরা যে আমরা জুলাই সনদের পক্ষে, সুতরাং জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। কারণ এটা বাস্তবায়ন না করলে কোনো কিছুরই আইনত ভিত্তি থাকবে না, আইনত বৈধতা থাকবে না। তো আইনত বৈধতার জন্যই মূলত আমাদের ধরেন যে এই জুলাই সনদের বৈধতা দরকার, এই নির্বাচন, গণভোট ইত্যাদি যা কিছু বলি না কেন, হুম। সব কিছুর বৈধতা এই একটা জিনিসে আমাদের কিন্তু লুকায়িত আছে। হুম। সুতরাং এটা হতেই হবে। এখন বিএনপি এখানে যদি কোনো ভিন্ন কায়দায় করতে চায়, কিংবা অন্য কোনো ফরম্যাটে করতে চায়, এটাও আমাদের দেখতে হবে। যেহেতু বিএনপি ইতিমধ্যে একটা বক্তব্য দিয়েছে যে আমরা জুলাই সনদের পক্ষে, বা জুলাই সনদকে আমরা শ্রদ্ধা করি, মানবো, মানতে চাই, তবে যেগুলোতে নোট অফ ঐকমত্য ডিসেন্ট আছে এগুলো বাদ দিয়ে। হ্যাঁ, আপত্তিটা কিন্তু এই জায়গায়। এখন দেখি তারা আসলে এই জায়গাতে তাদের পরিষ্কার অবস্থানটা কি। এই অবস্থান দেখে হয়তোবা আমরা আমাদের মতো করে আমরাও সিদ্ধান্ত নেব যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে কি করতে হবে। সেখানে রাজনৈতিক আন্দোলন হতে পারে, নাও হতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়েও হতে পারে। সুতরাং এটা 12 তারিখের পর থেকে আসলে আপনারা দেখা রাজনীতি মাঠে দেখতে জি, পাবেন। জি, জি। এই ফার্মার্স কার্ড আর এই ফ্যামিলি কার্ড নিয়ে একটা কথা বলতে চাই। এই যে ফার্মার্স কার্ড দেওয়া হয় বা দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমার কৃষক ভাইদেরকে সঠিকভাবে তারা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পায়, সার পায়, বীজ পায়, কীটনাশক পায়, এটাই তো। এই উদ্দেশ্যে কিন্তু দেওয়া। এখন আমার বক্তব্যটা এখানে একবারে পরিষ্কার যে আপনি ওই ৪-৫ লাখ কৃষককে এই ফার্মার্স কার্ড না দিয়ে আপনি ধরেন যে সারটাকে উন্মুক্ত বাজারে নিয়ে আসেন। আমার দেশের কৃষকরা সবচাইতে কষ্টে এখন আছে যে তাদেরকে ওই এক কার্ড করে দিয়েছে। ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ১ দিন, ২ দিন ওই লাইনে দাঁড়ায় থাকতে হয়, তারপরে সার পায় না। আবার যারা ধরেন যে ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যাকআপ আছে, এরা ধরেন যে যেখানে দরকার ১০ বস্তা ও ৫০ বস্তা নিয়ে বাসায় স্টক করে রাখছে। তা আপনি এটা না করে আপনি উন্মুক্ত মার্কেটে ছেড়ে দেন। আওয়ামী লীগের আমলে যেভাবে ছিল, মানুষ গ্রামে-গঞ্জে বলে যে আওয়ামী লীগের আমলে ভাই আমরা এই সার বিষ নিয়ে এত যন্ত্রণায় ছিলাম না। পরিষ্কার। তা আপনি উন্মুক্ত মার্কেটে সারের ব্যবস্থা করেন, তাহলে কোনো কৃষক, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যদি জনাব তারেক রহমান ঘোষণা দেয় যে আগামীকাল থেকে সার, বিষ, কীটনাশক, তৈল উন্মুক্ত মার্কেটে পাবেন, সুলভ মূল্য পাবেন, একটা কৃষক পাবেন না তারা ফার্মার্স কার্ড চাই। বলবে যে আমাদের কার্ড মার দরকার নাই, আমরা আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। এইটা দিলে ৭৪ সালের পুনরাবৃত্তি হবে। এই মিসম্যানেজমেন্টের কারণে ৭৪ সালে আমি দুর্ভিক্ষে লক্ষ ওদিকে লক্ষ নাই লোক গেলাম, মারা গেছে। আমি ধরেন যে ওই অপশনে নাই গেলাম। আমাদের আসলে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা দরকার, বা আপনাকে তো ধরেন যে ওই মানে কোনটার প্রায়োরিটি আগে, এই জিনিসটা বুঝতে হবে। আপনি ধরেন যে প্রায়োরিটাইজ করার সময় আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন যে কোনটা আগে দরকার, আমার ফার্মার্স কার্ড নাকি আমার ওই কৃষক ভাইদের জন্য সুলভ মূল্যে সার, উন্মুক্ত মার্কেট সার, এই জিনিসটা না বুঝতে হবে না। আমাদের শারিয়ার সাহেব যেটা বললেন, এই যে ফ্যামিলি কার্ড আপনি দিচ্ছেন, ফ্যামিলি কার্ড না দিয়ে আপনি এদেরকে এম্পাওয়ার্ড করেন অন্য মাধ্যমে, ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, দিয়ে এদেরকে সমাজে ছেড়ে দেন, এদেরকে একটা করে সেলাই মেশিন ধরাই দেন, কাউকে ওই যে পুকুরে মাছ ধরার প্রশিক্ষণ দেন, কিংবা ওই যে ধরেন যে ওই হস্তশিল্প যেটাকে বলে আপনার কুটির শিল্প, এরকম নানাবিধ প্রশিক্ষণ দিয়ে তার বাড়িতে একটা ফ্যাক্টরি করে দেন। সে ওই ফ্যাক্টরি দিয়ে সারা জীবন চলবে, তার জন্য মাসে মাসে ২,০০০, ২,৫০০ টাকা দেওয়া দরকার নাই। এটা আমি মনে করি এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের উপর একটা এক্সট্রা বার্ডেন, একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা ভোলাটাইল অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা এই যে ধরেন যে এতগুলো মানুষের জন্য এই যে বাড়তি একটা চাপ তৈরি করছি, এটা আমাদের অর্থনীতির উপরে কি ধরনের একটা বার্ডেন তৈরি করবে বা তৈরি হবে, এটা তো এখন থেকে বুঝতে পারছি আমরা। জি। তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে সরকারকে ভাবতে হবে। আমরা চাই সরকার সত্যিকার অর্থে ভালোভাবে দেশটাকে চালাক। এই জায়গাতে সরকারকে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে হবে তারা আসলে সত্যিকার অর্থে কোন পরিবর্তনটা চাই। তারা যদি ওই পুরাতন গতানুগতিক বন্দোবস্তের যে রাজনীতি, ওই পুরাতন ধারার যে রাজনীতি, ওই আওয়ামী লীগের যে সিলসিলা, ওই সিলসিলা চলমান রেখে ধরে রেখে তারা যদি জনগণকে ওই নতুন রাজনীতির কথা বলে, ভাই এটা কখনোই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, জি, কোনোভাবেই না। জি, আমি একটু এই জন্য সরকারকে এই জায়গাতে থাকতে হবে। সত্যিকার অর্থে পরিবর্তনের রাজনীতি। জি, আমি সাথে এই প্রশ্নটা করি, আপনি যে বক্তব্য সরকারের, যদি বলি সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের বিরোধী আপনি একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বা মতামত দিচ্ছেন, না, 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 এই যে- মতামত দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার এই অবস্থান কি নুরুল হক নূরের অবস্থান কিনা সেটা জানতে চাই। আমি ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের বিরুদ্ধে না। না, না, আমি আবারও মতামত- বলছি, মতামত দিচ্ছি। ধরেন আপনার এখানে গুরুত্বপূর্ণ কোনটা আগে আমার প্রয়োজন। ধরেন আপনি না খেয়ে আছেন সারাদিন, না খেয়ে আছেন, এখন হঠাৎ করে ধরেন যে আপনার সামনে দুটো অপশন দেওয়া হলো যে আপনি আসলে কোন অপশনটা আগে গ্রহণ করবেন। আপনি ক্ষুধার্ত, আপনার সামনে যদি এক প্লেট আমি ভাত দেই, তাহলে অবশ্যই আপনি ওই ভাতের প্লেটটাকে আগে ধরেন যে চুজ করবেন, কারণ আপনার ক্ষুধা আগে নিবারণ করতে হবে। তো সেই জায়গা থেকে এখন অপশন তো অনেকগুলো আছে, ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো সরকারের ভালো উদ্যোগ যদি বাস্তবায়ন করা যায়। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আওয়ামী লীগ এরকম উদ্যোগ নিয়েছিল না, বাট বাস্তবায়ন করতে পারে নাই, সব আওয়ামী লীগের লোক পেয়েছে। তো এটা সরকার কতটুকু পারবে এটা তো আসলে সময় বলে দিবে। কিন্তু আমাদের যেটা বক্তব্য, আসলে সরকারের কোনটা আগে এখানে কোনটা উচিত পরে?
কোনটা আগে কোনটা পরে। জি, যদি ধন্যবাদ। তারা ম্যাসিভ লেভেলে জি, কথা clear। জনগণের উপকার করতে চায়, জি। তাহলে আমি মনে করি ফার্মার্স কার্ডের আগে তারা যদি ওই সার বীজ কীটনাশকে উন্মুক্ত করে দেয়, খোলা মার্কেটে নিয়ে আসে, সুলভ মূল্যে দিতে পারে, এটা আমার অতি প্রয়োজন ভাই। জি, ধন্যবাদ জনাব শাহরিয়ার। আজকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন। তার এই বক্তব্যে কেউ কেউ বলছেন জামায়াত একটু এখন ক্ষমতার স্বাদ নিতে যাচ্ছে এই ধরনের প্রস্তাবে। প্রথম কথা হলো যে আপনার মাধ্যমে এটা পরিষ্কার করে দিই, কারণ আই ওয়াজ ভেরি কানেক্টেড টু দিস লেটার। কারণ এই লেটারটা দেওয়া হয়েছে সম্মানিত আমিরে জামাতের অগোচরে। সম্মানিত আমিরে জামাত এটা সঙ্গে সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলছে দিস লেটার ইজ নট ইস্যুড বাই আস। এবং আরো একটা জিনিস বলি, কারা দিল চিঠিটা? মাহমুদুল হাসান নিজে দিছে, এবং সেজন্য 2 সপ্তাহ আগে মাহমুদুল হাসানকে তার উপদেষ্টা পদ থেকে সঙ্গে সঙ্গে টার্মিনেট করা হচ্ছে। এবং টার্মিনেট করে 2 সপ্তাহ আগে আমাদের এমপি, আমার বন্ধু বর ব্যারিস্টার সাহেবকে কি করা হয়েছে, ফরেন অ্যাডভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে আরমানকে। এবং খালি তা করা হয়নি, প্রতিটি এম্বাসিতে চিঠি দিয়ে জানানো হয়েছে যে মাহমুদুল হাসানের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের আর কোনো সম্পর্ক নাই, আমাদের প্রতিনিধি হচ্ছে আরমান। এবং এইখানে যে কথাটা, এই চিঠিটার কথা বলছে, এটা একটা উনি কিভাবে এতদিন আমাদের সাথে থেকে, মানে বাংলাদেশ জামাত ইসলামের সাথে থেকে এই ধরনের একটা চিঠিটা ওনার দেওয়াটা কোনোভাবেই মাহমুদুল হাসানের উচিত হয়নি। এবং জামায়াত আমিরের স্বাক্ষর স্বাক্ষর ছাড়া, এটা তো দেখেন আপনি স্বাক্ষর নেই। আচ্ছা, এটা মেল দিয়েছে। হ্যাঁ, মেল দিয়েছে। এবং এই যে মাহমুদুল হাসান যেটা স্বাক্ষরবিহীন, এবং আমিরে জামাত বলছে তার সাথে যে কথা হয়েছে সেই কথাতে কি বলা হয়েছে, যেমন বিভিন্ন সংসদীয় কমিটি থাকে না, সেই কমিটিতে তাকে কি করা যেতে পারে, নেওয়া যেতে পারে। সে তো এমপি না, আপনি একটা জিনিস বোঝেন, মাহমুদুল হাসান তো এমপি না। সে বলতে পারতো যে সংসদীয় যে বৈদেশিক কমিটি আছে সেই কমিটিতে আমাকে কি করা হোক, কারণ টেকনোক্রেট, আবার একটা জিনিস বুঝেন, বিরোধী দলে কিন্তু টেকনোক্রেট মন্ত্রী হিসাবে ছায়ামন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। এই যেমন সরকারের আছে টেকনোক্রেট হিসাবে মন্ত্রী হওয়ার, কিন্তু ছায়ামন্ত্রী সবাই পৃথিবীর কোথাও টেকনোক্রেট হিসাবে, কারণ আপনি তো সংসদের মধ্যে ঢুকতেই পারবেন না, আপনাদের তো কোনো সিট অ্যালোকেটই করা নাই। তাহলে আপনি বাইরে থেকে বক্তব্য দিয়ে তার ছায়ামন্ত্রী হয় না। ছায়ামন্ত্রী মানে কি, ওখানে আপনাকে ভিতরে বসে থেকে আপনাকে কি করে প্রস্তাব দিতে হবে, বিল দিতে হবে, বিল পাস হবে। সো এই যে মাহমুদুল হাসানের বিষয়, হয়তো এইটাকে কথা বলা, কিন্তু তিনি ওটাকে এইভাবে মন্ত্রী পদ মর্যাদা নিয়ে যে উনি এটা কি জন্য করছেন, ওনার ব্যক্তিগত, সেজন্য তাকে শোকজ করা হয়েছে। তা আমার ধারণা এটা মাহমুদুল হাসানকে জিজ্ঞাসা করা উচিত, উনি সম্মানিত আমিরের মানে অনুমতি ছাড়া এই ধরনের কাজ একটা কেন করলেন। জি, আরেকটা প্রশ্ন, কি বারবার নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বেশ সেই নির্বাচনের আগ মুহূর্ত থেকে শুরু করে মির্জা আব্বাসকে বিভিন্ন ধরনের অশালীন বক্তব্য, গত পরশু একই বক্তব্য দিয়েছেন। যদি বলি এখন বিএনপির নতুন নেতা যদি বলি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বলেছেন হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত ইউজ করছেন। এইখানে একটা কথা কি বলি ভাই, হঠাৎ করে একটা জিনিসের মধ্যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল সাহেব উনি বলছেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশও মাঠে ছিল। তো হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিছে ইংল্যান্ড থেকে, এবং সে হোয়াটসঅ্যাপে লিখছে যে কি নিয়াজিও তো 71 সালে মাঠে ছিল। নিয়াজি মাঠে ছিল না, নিয়াজি তো সেনাবাহিনী প্রধান না, তাহলে নিয়াজিও মুক্তিযোদ্ধা, নিয়াজিও মুক্তিযোদ্ধা। ঠিক আপনার এই কথাতে বলতেছি, শোনেন, আব্বাস সাহেব যদি মানহানি হতো তাহলে উনি আবার যে লোক মামলা করলো তাকে শোকজই করলেন কেন? ইজ্জত ভাই বড় হলে ছোটরা কি, সন্তান যারা হয় তাদেরকে কি হতে হবে, তাদেরকে আমাকে দেখে রাখতে হবে যাতে আমার ইজ্জতটা রক্ষা পায়। আমি এখন ইজ্জত যদি আমি নষ্ট করার জন্য উঠে পড়ে লাগি, তাহলে তো আমি আপনি বেজ্জতি বক্তব্য শুনে পরের দিন কি করলেন, মামলা তুলে নিলেন। তো বেজ্জতি হওয়ার আগে আপনার হুঁশ হচ্ছে না কেন? আর এই যে বলে না না, মামলা যে করছে তাকে শোকজ করলেন, সে উল্টো করলো, তার কার ইশারা? আরে ভাই, এদিক দিয়েও খাওয়া যায় আর এদিক দিয়েও খাওয়া একই। আর দ্বিতীয় যে কথা, জামাত কোনদিন কাউকে ইউজ করে না। বরং আমি বলবো এই ভাইদের দুর্ভাগ্য যে এই ছেলেটা কেন নূর ইলেকশন করে জিতছে না অনমার্কাতে, তাহলে রাশে যে এই কথাগুলো বলতেছে, তিনি তো জুলাইকে ধারণ করে তো তার তো এই কথাই উচিত ছিল না। সে বা যারা নীতি আদর্শ বিবর্জিত করে নিজেদের সবকিছু ত্যাগ করে, ওই একটু আগে বললাম না যে রাষ্ট্রপতির মতন আর একটা দলে চলে গেছে সামান্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, তারা আর যাই বলুক তাদের এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে বলে আমার বিশ্বাস না। বরং এই রাষ্ট্রপতির মতো চরিত্র, আওয়ামী লীগের মতো চরিত্র এরা ধারণ করছে এই জুলাইয়ের যোদ্ধারা, এটা আমার জন্য খুব দুঃখের কষ্টের বিষয়। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বেশ কয়েকটি বিষয় নিয়ে, সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল। আলোচনায় ছিলেন
ব্যারিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়ে একটু just জি, বলি। এক মিনিট, নাসিরউদ্দিন এক পাটোয়ারি ধরেন খুবই কম। হ্যাঁ, এই জুলাই আন্দোলনে তার অনেক বড় একটা অবদান আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের এই সহযোদ্ধা ছোট ভাই। তবে তার সাম্প্রতিক সময়ে যে লাগামহীন বক্তব্য, এখান থেকে আসলে তার কিছুটা সংযম পালন করা উচিত। ধরেন আমরা রাজনীতির একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। এই পরিবর্তনটা আসবে কিভাবে? আমাদের কর্মকাণ্ড, রাজনৈতিক অ্যাক্টিভিটি, আমাদের বক্তব্য, কথার মাধ্যমেই তো। কারণ আমি যদি আমার এই বক্তব্যের মাধ্যমে বারবার ধরেন যে এক ধরনের একটা ওই পুরাতন ধারার যে গালিগালাজ করা বা ধরেন যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বক্তব্য দেওয়া, এটা আসলে কোনোভাবেই কাম্য না। কমন। তো নাসিরের প্রতি আমার এটা আহ্বান যে ওর এই লাগামহীন বক্তব্যকে টেনে ধরতে হবে। জি, হ্যাঁ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তবে দর্শক। ও একজন ধরেন যে সত্যিকার অর্থে যোদ্ধা।